হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। তো বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে একটা কিন্তু শীত যুদ্ধ হয়ে গিয়েছিল। ওকে, এক পক্ষ বাংলাদেশকে সাপোর্ট করছিল, এক পক্ষ বাংলাদেশকে সাপোর্ট করছিল না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা যে জিনিসটা বলছি যে বাংলাদেশের খবরটা কিন্তু বর্তমানে কোল্ড স্টোরেজে পড়ে গিয়েছে। অর্থাৎ ডিপ ফ্রিজে পড়ে গিয়েছে। মানে সেইটা নিয়ে আর কথা হচ্ছে না। মানে ৪-৫ দিন যে হারে কিন্তু নিউজ মিডিয়া কভারেজ করলো কিছু মিডিয়া চ্যানেল, আপনারা দেখবেন যে মানে যাদেরা একবারে মানে এমনভাবে মিডিয়াটা বানানো হলো যে মানে বাংলাদেশ ছাড়া আমাদের চলবে না। বাংলাদেশে কি হয়ে গেছে? হায়, 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 হায়! মনে হচ্ছে নিজের দেশ। বাংলাদেশ মানে তো নিজের দেশ মনে হচ্ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যবে কিন্তু আর জি করের ঘটনাটা ঘটলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আর জি করের ঘটনাটা ঘটার পরেই কিন্তু বাংলাদেশের যে খবরটা রয়েছে সেটাকে একবারে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেইসব নিয়ে আলোচনা করি না। বাংলাদেশে ওইসব মার-কাট নিয়ে কে কোথায় মারা গিয়েছে এগুলো এসব মানে চিপ মাইন্ডেড লোকের জন্য ঠিক আছে। যে দেখুন এই যে এরকম ঘটনা ঘটছে, এর সাথে এরকম ঘটনা ঘটছে। দেখুন আমাদের দেশ যেহেতু না, আমরা সেই দেশের জিডিপিতে অংশগ্রহণ করি না। তারা আমাদের জিডিপিতে অংশগ্রহণ করে না। শুধুমাত্র এটাই একটা প্রবলেম যে আমাদের একটা এক্সটার্নাল সিকিউরিটির ব্যাপার রয়েছে। সেই সিকিউরিটিটা নিয়ে ভাবতে হবে। কিন্তু কোন দেশে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা করা উচিত নয়। ওকে? কারণ আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। সেটা হচ্ছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা থেকে শুরু করে কিন্তু একজন যুবকের কিন্তু চাকরি পর্যন্ত কিন্তু প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে আমাদের সমাধান করা উচিত। সেই সমস্যা নিয়ে কিন্তু কখনোই মিডিয়া কিন্তু চিল্লাহাল্লা করে না। শুধুমাত্র মিডিয়ার একটাই কাজ, সেই কাজটা হলো সেটা হচ্ছে যেদিকে টিআরপি পাবে সেদিকে কিন্তু। বর্তমানে দেখুন আরজে করকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টিআরপি তোলা হচ্ছে। কাজের কাজ কেউ করছে না। ওকে? কি করা হবে, কি না করা হবে এই নিয়ে কোনো বক্তব্য চলছে না। ভবিষ্যতে কি করতে পারে সরকার, কি না করতে পারে সেইসব নিয়ে কোনো ডিবেট চলছে না। শুধুমাত্র একটাই ডিবেট চলছে। এর কি হলো, ওর কি হলো, সিবিআই কি পেল, এ কি পেল, ও কি পেল এইসব নিয়ে আলোচনা চলছে। আমরা এইটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি না, সেদিকে আমরা যাবো না। আমরা আজকে বাংলাদেশের বিষয়ে আসবো। যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি পড়াশোনার বিষয় বা যে জিনিসটা নিয়ে আমাদের সাধারণ জনগণকে মানতে হবে। কারণ সাধারণ জনগণ বেশিরভাগই গরিব জনগণ। ওকে? আমি গরিব বলতে আপনাকে কিন্তু কখনোই আর্থিকভাবে গরিব বলার চেষ্টা করছি না। আমি আপনাকে আর্থিকভাবে গরিব না বলে আমি কিভাবে গরিব বলছি? আপনাকে গরিব বলছি আপনার বিদ্যা বুদ্ধির বিষয় থেকে। দেখুন আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আপনার কাছে বুদ্ধি যখন আসবে, যখন সঠিক বুদ্ধি আসবে, যখন আপনি নিজে বিবেচনা করতে পারবেন। দেখুন, এক হচ্ছে হয় অর্ধশিক্ষিত। মানে যে অল্প পড়াশোনা করছে তাকে অর্ধশিক্ষিত বলতে পারি। শিক্ষিত আমরা কাকে বলি? যে হচ্ছে একটু পড়াশোনা কমপ্লিট করেছে। ক্লাস 12 পর্যন্ত পড়েছে কিংবা কলেজ পড়েছে। আর আমরা বুদ্ধিজীবী তাকে বলি যে নিজের বুদ্ধি এবং চিন্তাকে কিন্তু কাজে লাগাতে পারে। তো সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা এগুলাকেও বাদ দিচ্ছি। কারণ আমি যখন বলা শুরু করি একেবারে স্ট্রেইট বা ফরওয়ার্ড চলতে থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বেরিয়ে আসছি বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের দেশের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে জানতে হবে সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশকে যে আমরা যে পরিমাণ লোন দিয়েছি সেই লোন কি আমরা ফেরত পাবো? পাবো কি পাবো না? সেই বিষয়টা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখুন বাংলাদেশের কাছে আমাদের বর্তমানে লোন রয়েছে ৪ থেকে $৫ বিলিয়ন ডলারের। ওকে? আপনার কত হয়ে থাকবে ৪ থেকে $৫ বিলিয়ন ডলার কত টাকা হয়ে থাকে সেটা Google এর মধ্যে একবার দিয়ে দেখবেন কত টাকা হয়ে থাকে। ওকে? অত পরিমাণ টাকা কিন্তু আমরা বাংলাদেশকে দিয়ে রেখেছি। কিভাবে? লোন হিসাবে দিয়েছি। ওকে, ঠিক আছে। আমরা বাংলাদেশকে লোন হিসেবে দিয়েছি। কিন্তু বলা হচ্ছে যে এই যে ভারত যে পরিমাণ টাকাটা দিয়েছে ৪ থেকে $৫ বিলিয়ন ডলার যে বাংলাদেশকে দিয়েছে, সেই টাকা কি ফেরত আসবে আদৌ? কারণ বাংলাদেশে কিন্তু বেসিক্যালি সরকার কিন্তু চেঞ্জ হয়েছে। সরকার যেহেতু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে যে এই পরিমাণ টাকা কি ফেরত আসবে কিনা? তার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের জিডিপি নিয়ে আলোচনা করি। দেখুন, জিডিপি নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাবে বাংলাদেশের জিডিপি ভালো জায়গায় আছে এখনো পরিমাণ বলা হয়। পাকিস্তান থেকে তো ভালো আছে। ইন্ডিয়ার থেকে কম রয়েছে, অনেক কম রয়েছে বাংলাদেশের জিডিপি। দেশটা যেহেতু ছোট। কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফরেন কারেন্সি রয়েছে। যখন আপনি আপনার দেশে যখন কোন পরিমাণ জিনিস কারণ বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশগুলো কিন্তু নিজের দেশের মধ্যে সবকিছু তৈরি করতে পারে না। সে বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে আসে। আর বিদেশ থেকে যখন আপনার জিনিসপত্র নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফরেন কারেন্সিতে কিন্তু পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের কিন্তু টাকা দিতে পারবেন না আমেরিকা থেকে কোন জিনিস কিনলে। কিংবা ভারত যদি আমেরিকা থেকে কোন জিনিস কিনে সেক্ষেত্রে কিন্তু মহাত্মা গান্ধীর টাকা কিন্তু দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা আমরা হিসাব করে যাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে যে পরিমাণ লোন দেওয়া হয়েছে $৪ থেকে $৫ বিলিয়ন ডলার যে লোন দিয়েছে ভারত, সেটা মনে হচ্ছে না ফেরত আসবে। তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরেক্স রিজার্ভ। ফরেক্স রিজার্ভ বলতে যেটা হচ্ছে বিদেশি মুদ্রা ভান্ডার। যে আমাদের যে কোষাগার রয়েছে সরকারের, সেই কোষাগারের মধ্যে কত টাকা রয়েছে যেগুলো বিদেশি মুদ্রা হিসেবে রয়েছে, যা দিয়ে আমরা কিন্তু বিদেশ থেকে জিনিস কিনতে পারবো। ভারতের যদি বিদেশি মুদ্রা ভান্ডার দেখতে চান, ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে $৬৭৪ বিলিয়ন ডলারের। বুঝতে পারছেন তো? এতগুলো সরি। এতগুলো কারেন্সি কিন্তু আমরা কোথা থেকে রেখে দিয়েছি? বিদেশি কারেন্সি রেখে দিয়েছি। বিদেশি কারেন্সির মধ্যে এক থাকে ডলার,
পাউন্ড থাকতে পারে কিংবা থাকতে পারে গোল্ড। ওকে? এইসব জিনিসগুলো থাকে যেগুলো দিয়ে আমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারি জিনিসপত্র। অর্থাৎ কি যা যাচ্ছে যে আমরা কিন্তু কোনো বিদেশ থেকে কোনো জিনিস আনতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফরেক্স কারেন্সি দিতে হবে। আমরা কিন্তু নরমাল টাকা দিয়ে জিনিস কিনতে পারবো না। তো ভারতের যে কোষাগার রয়েছে, সেই ভারতের যে কোষাগার, সেই কোষাগারের মধ্যে কত টাকা রয়েছে এখনো পর্যন্ত ফরেক্স রিজার্ভ হিসেবে মানে আমরা বিদেশ থেকে জিনিস কিনতে পারবো। সেটা রয়েছে $৬৭৪ বিলিয়ন। ওকে? এটা ভারতের ফরেক্স রিজার্ভ রয়েছে। একসময় আমাদের ১৯৯১ সালে কিন্তু আমাদের মাত্র ৭ দিনের ফরেক্স রিজার্ভ ছিল। এখন বলা হচ্ছে যে ৬-৭ মাসের ৬ থেকে ৮ মাসের ফরেক্স রিজার্ভ কিন্তু আমাদের কাছে রয়েছে। এটা নিয়ে আমাদের সমস্যা নেই। এবার বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কত রয়েছে? ফরেক্স রিজার্ভ রয়েছে বলেছে $২৫ থেকে $২৭ বিলিয়ন। কোথায় আমাদের ৬৭৪ এদের আছে $২৫ থেকে $২৭ বিলিয়ন। আর পাকিস্তানের রয়েছে $৮ বিলিয়ন। ও ভিখারি নিয়ে কথা বলতে চাই না। ভিখারিদের ভিখারির মতো থাকতে দেন। দেখো এবার এখান থেকে সমস্যা হচ্ছে যে এই বাংলাদেশের যে $২৫ থেকে $২৭ বিলিয়ন যে রয়েছে সেই $২৫ থেকে $২৭ বিলিয়ন এর মধ্যে কিন্তু IMF এর 1.15 ওকে 1.15 বিলিয়ন ডলারের কিন্তু একটা লোনও রয়েছে। অর্থাৎ IMF মানে আপনারা সকলেই জানেন, আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা জানবেন যে IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। একটা হয় ওয়ার্ল্ড ব্যাংক। এই দুটো কিন্তু বিশ্বের সংস্থা রয়েছে যারা কিন্তু সব দেশকে কিন্তু লোন দিয়ে থাকে। IMF তাকে লোন দিয়ে থাকে যাদের অর্থব্যবস্থা কিন্তু ডগমগায় মানে হচ্ছে উল্টোপাল্টার দিকে চলে যায় সেইসব দেশকে কিন্তু IMF লোন দিয়ে থাকে। এবার আপনারা ভালো করে বুঝার চেষ্টা করুন যে $২৫ থেকে $২৭ বিলিয়ন হচ্ছে কি রয়েছে ফরেক্স রিজার্ভ রয়েছে। বিদেশি মুদ্রা রয়েছে বাংলাদেশের ভান্ডারের মধ্যে। ওকে? কোষাগারের মধ্যে। তো সেই ২৫ থেকে ২৭ বিলিয়নের মধ্যে $১.১৫ বিলিয়ন কিন্তু IMF থেকে লোন নেওয়া। আর বাকি $৯০০ মিলিয়ন ওকে? $৯০০ মিলিয়ন কিন্তু কোথা থেকে মিলিয়ন ছোট বিলিয়ন বড়। ওকে? $৯০০ মিলিয়ন কোথা থেকে নেওয়া হয়েছে? বিভিন্ন মার্কেট থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের লোনের পরিমাণ কত? বাংলাদেশের লোনের পরিমাণ তার জিডিপির মানে বাংলাদেশের জিডিপি যা ১ বছরে যত পরিমাণ কিন্তু জিনিসপত্র উৎপাদিত হয়, সেই উৎপাদিত জিনিসের মূল্যের কিন্তু যতটা বলা হয় মূল্য কতটা রয়েছে সেটাকে কিন্তু জিডিপি বলা হয়। ১ বছরে যত পরিমাণ বস্তু উৎপাদিত হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে ডোমেস্টিক দেশের ভিতরে যত পরিমাণ বস্তু উৎপাদিত হয় তার একটা যে অর্থমূল্য বের করা হয় সেটাই সেই দেশের জিডিপি বলা হয়। সেই জিডিপির মানে ৩৯.৮% মানে প্রায় ৪০% এর কাছাকাছি কিন্তু লোন রয়েছে। মানে ১ বছরে যদি হচ্ছে বাংলাদেশের জিডিপি হয়ে দাঁড়ায় ৳১০০ সেই তাকে কিন্তু ৳৪০ কিন্তু লোনের মধ্যে রয়েছে। মানে ৳১০০ র মধ্যে কিন্তু ৳৪০ লোন হিসেবে পাঠাতে হবে। ৳৬০ পড়ে থাকবে দেশের উন্নতি করার জন্য। আরেকটা জিনিস ধরে রাখি, যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের যে ঋণ রয়েছে, বাংলাদেশের ঋণ যদি বলা হয়ে থাকে, বাংলাদেশের ঋণের পরিমাণ রয়েছে $১০০ বিলিয়ন। মানে বাংলাদেশের ফরেক্স কারেন্সি রয়েছে, বাংলাদেশে যদি আপনি ফরেক্স রিজার্ভ দেখে থাকেন সেক্ষেত্রে রয়েছে $২৫ থেকে $২৭ বিলিয়ন। ওকে? এবং বাংলাদেশের জিডিপি প্রায় $৬০০-৭০০ বিলিয়ন কাছাকাছি রয়েছে। ওকে? ভারতের জিডিপি যেমন $3.5 ট্রিলিয়ন কাছাকাছি। সেটা নিয়েও ভিডিও আসছে। ওকে? তো যে জিনিসটা দাঁড়িয়েছে বাংলাদেশের কাছে লোন রয়েছে, বাংলাদেশের লোন রয়েছে বর্তমানে $১০০ বিলিয়ন। $100 বিলিয়ন। এই $100 বিলিয়ন এর মধ্যে সরকার লোন নিয়েছে প্রায় $79.69 বিলিয়ন এর কাছাকাছি। অর্থাৎ $৮০ বিলিয়ন এর কাছাকাছি। $৮০ বিলিয়ন কিন্তু সরকার ট্যাক্স দিয়েছে। মানে পাবলিক সেক্টর যেগুলো সরকারের কাছে রয়েছে, সরকারি এই যে কোম্পানিগুলো রয়েছে এগুলার লোন নিয়েছে $79.69 বিলিয়ন। আর বাকি $20.95 যে রয়েছে প্রায় $২১ বিলিয়ন এর কাছাকাছি। ওকে? $২১ বিলিয়ন এর কাছাকাছি কিন্তু প্রাইভেট সেক্টর গুলো যে রয়েছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু লোন নিয়েছে বাইরে থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে কিন্তু লোনের পরিমাণ কত রয়েছে $100 বিলিয়ন। IMF বলছি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে যে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মানে বাংলাদেশ ডিফল্ট করবে না। শ্রীলঙ্কা যেরকম ডিফল্ট করেছিল বাংলাদেশ তেমন ডিফল্ট করবে না। এখন বাংলাদেশের লোক যারা রয়েছে তাদের প্রচন্ড আনন্দ হতে পারে। ওকে, কেন আনন্দ হতে পারে? বা আমরা তো ডিফল্ট হব না। ডিফল্ট এর জন্য হবে না। ওকে? কারণ আমেরিকার স্বাদ রয়েছে বাংলাদেশের উপর। কারণ এই যে আপনি যে দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন কোথায় ছিল? আমেরিকাতে ছিল। সবচেয়ে বড় যে প্রাইজ রয়েছে বা অ্যাওয়ার্ড রয়েছে সেগুলো আমেরিকা থেকে কে পেয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে? আমেরিকার জন্য বাংলাদেশ কিন্তু খুবই জরুরি। কারণ পাকিস্তানে সে থাকতে পারবে না। পাকিস্তানে থাকা একটা সমস্যা হয়ে যায়। কারণ সেখানে টেররিস্ট অ্যাটাক প্রচুর হয়ে থাকে। সেজন্য আমেরিকার কিন্তু বেস দরকার বাংলাদেশে। আর বাংলাদেশ এখন প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট পাবে, লোন পাবে, সবকিছু পাবে। ওকে, বাংলাদেশকে খোকলা বানানোর চেষ্টা হবে। এখন হবে না, ভবিষ্যতে হবে। কারণ চায়না এবং ইন্ডিয়া কিন্তু এটা কখনোই মেনে নিবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে যেটা বলা যাচ্ছে যে বাংলাদেশকে যে পরিমাণ লোন দিয়েছে ভারত, সেই পরিমাণ লোন কিন্তু ফেরত আসার চান্স দেখছে না। কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা এখন প্রচুরই খারাপ। ওকে, সেই লোনগুলো কিন্তু মুকুব করতে হবে। কারণ ভারতের সাথে কিন্তু শেখ হাসিনার একটা সম্পর্ক ভালো ছিল। সেক্ষেত্রে যদি সম্পর্কটাকে আরো সুন্দর করা যায়, আরেকটু মধুর করা যায় ডক্টর ইউনূসের সাথে, কারণ ডক্টর ইউনূস বেসিক্যালি ইন্ডিয়া বিরোধী হবেই হবে। এখন মুখে বলছে ভিতরে, ভিতরে হবে। কারণ কালকে নিউজ দেখছিলাম যে
৩ কি ৪ জন, ৪ না ৫ জন, ৫ জন গরু পাচারকে কিন্তু বাংলাদেশ ধরেছে। আগে কিন্তু কাউকে যদি ধরতো গরু পাচার করতে গিয়ে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু কিংবা বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেটা ভারতের হাতে, যদি ভারতের লোক থাকে সেটা ভারতের হাতে হ্যান্ডওভার করে দেয়। কালকে দেখলাম যে সেটা হ্যান্ডওভার করেনি। মানে ধীরে, ধীরে রং দেখাচ্ছে, রং দেখাবে, অবশ্যই দেখাবে। ভবিষ্যতে আমরা দেখতে পাবো এরকম রং। ওকে? তো এটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় ছিল যে বাংলাদেশের মতো জায়গাতে কিন্তু বাংলাদেশকে যে পরিমাণ লোন দিয়েছে, সেই পরিমাণ লোন কিন্তু ইন্ডিয়া ফেরত পাচ্ছে না সেই লোনটা। সে অবশ্যই ইন্ডিয়া হয়তো নিবেও না সেই লোনটা ফেরত। কিন্তু বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো এখন হবে না। কারণ বাংলাদেশের পিছনে আমেরিকার একটা ব্যাকআপ রয়েছে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, তিনি অর্থনীতিবিদ। রাজনীতি বোঝে না, অর্থনীতি ভালো করে বোঝে। দেশ সামলানো তার কাছে সমস্যার সৃষ্টি হবে। কারণ দেশের মধ্যে রাজনীতির সাথে, সাথে অর্থনীতি দুটোকে ব্যালেন্স করতে হয়। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক। আপনি যদি ভালো রাজনীতি জানেন, তাহলে আপনার অর্থনীতি ঠিক হবে। কিংবা আপনার অর্থনীতি যদি খারাপ হয়, আপনার রাজনীতি খারাপ হবে। পাকিস্তানের ক্ষেত্রে দেখুন, অর্থনীতি খারাপ, টাকা-পয়সা নেই, রাজনীতি খারাপ হচ্ছে। ওকে? শ্রীলঙ্কার ক্ষেত্রেও যখন দেখছি আমরা অর্থনীতি পড়ে গিয়েছে, সাথে কিন্তু পড়ে গিয়েছে কি? রাজনীতিও পড়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে অন্য ঘটেছিল। বাংলাদেশের রাজনীতি পড়ে গিয়েছে, অর্থনীতি পড়ে গিয়েছে। বাংলাদেশের জিনিসের দাম যে পরিমাণ চড়াও হচ্ছে, কারণ ফেসবুকের মধ্যে যে ফেসবুকে বেশিরভাগ ভুয়ো তথ্য দেওয়া হয়। ভুয়ো তথ্য দেখে, দেখে অনেকজন দেখছি বাজার করতে গিয়েছে। সেই জায়গায় কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বাজারের সাথে কিন্তু ফেসবুকে দেওয়া লিস্টের কিন্তু কোনো পরিমাণ কিন্তু মিল নেই। আর শিক্ষার্থীরা বলছে অল্প পরিমাণ লাভে জিনিস বিক্রি করবেন, অল্প পরিমাণ লাভে জিনিস দেখুন, আপনি অল্প পরিমাণে বিক্রি করতে পারেন। কিন্তু কৃষকের কথা ভাবতে পারেন। ধরে নিচ্ছি আজকে ৳২০ কিলো আলু রয়েছে। সেটাকে আপনি ৳১০ কিলো কখনোই করতে পারবেন না। কেন করতে পারবেন না? ৳১০ কিলো যদি আপনি ৳২০ র আলু ৳১০ করে দেন, সেই কৃষকের কিন্তু পকেটে চাপ পড়বে। এবং কৃষক কিন্তু চাষ করতে চাবে না কোনো পরিমাণেই মানে কোনোভাবে কিন্তু আলু চাষ করবে না। কারণ ৳২০ র মাল অর্ধেক যদি হয়ে যায় ৳১০ মানে 50% যদি কমে যায়, সেক্ষেত্রে কৃষকের পকেটে তো চাপ পড়বে। ওকে? কোন একটা আলু বাজারে আপনি ৳২০ পাচ্ছেন। সেটা বর্তমানে যদি শিক্ষার্থীরা বলে আজকে থেকে আপনাকে সেটা ৳১০ দিয়ে বিক্রি করতে হবে। ৳১০ দিয়ে বিক্রি করতে হবে মানে কি? কৃষকের কাছ থেকে কত করে কিনে আনবে? ৳৫ দিয়ে কিনে নিয়ে আসবে। কৃষক যেখানে ৳১০ পেত সেখানে ৳৫ পাচ্ছে। সেই জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি হবে কৃষকের। কৃষক কিন্তু চাষবাস করতে চাবে না। যেখানে যদি প্রফিট না থাকে, কৃষকের মনে যদি একটা প্রফিট না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে সমস্যার সৃষ্টি হবে। কৃষকের মনে কিন্তু একটা উৎসাহ আসবে না। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনি সারা জীবন কাজ করে যান, আপনাকে ৳১ দেওয়া হবে না অফিস থেকে। আপনি কিন্তু সেই কাজ করবেন না। অবশ্যই সেই কাজ ছেড়ে দিবেন। ঠিক তেমনি কৃষকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো বাংলাদেশ এখনো ডিফল্ট করছে না। বাংলাদেশে ডিফল্ট করতে সময় লাগবে। কিন্তু বাংলাদেশে একটা সমস্যার সৃষ্টি হবে, অরাজকতার সৃষ্টি হবে। বাংলাদেশ দুপক্ষে ভাগ হয়ে যাবে। একটা নরমাল পক্ষ থাকবে, একটা আওয়ামী লীগ থাকবে। কারণ দুটোর মধ্যে কিন্তু মানে পুরোপুরি মারামারি লাগবে। একটাকে সাপোর্ট করবে ইন্ডিয়া, একটাকে সাপোর্ট করবে কিন্তু আমেরিকা। এটা কিন্তু সমস্যার সৃষ্টি হবে ভবিষ্যতে। এই নিয়ে আমরা কিন্তু কোন পরিমাণে কথা বলতে চাই না। কারণ আমাদের কনস্টিটিউশন এ রয়েছে, আপনার মধ্যে ফ্রিডম স্পিচ রয়েছে, কিন্তু আপনি কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলবেন না। যে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ফরেন পলিসিতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সুতরাং এইসব নিয়ে কথা বলা উচিত না। যেহেতু আমার চ্যানেল এখন ছোট, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি। কারণ এর বেশি দূর পৌঁছাবে না। কিন্তু একসময় গিয়ে এগুলো নিয়ে বলা উচিত নয়। ওকে? চলুন, আপনার সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে এতটুকু অনেকটা বলে ফেললাম। ওকে? দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকবেন আমাদের চ্যানেল হিস্টরি 247।